হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। দেখতে দেখতে আমাদের কিন্তু হচ্ছে লাস্ট ফাউন্ডেশন জিকে ক্লাস, অর্থাৎ আমার যে জিকে ক্লাস সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকের এই ক্লাসের মাধ্যমে। সো আজকে এমন একটি টপিক নিয়ে আমি তোমাদের সাথে এসেছি যেই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 2 মার্ক কমন পাওয়া যায়। এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক নিয়ে 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু থাকেই, তাই না? সো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে আমরা ক্লাসটা টাইমলি শুরু করতে পারি নাই, 4 মিনিট লেট হয়ে গেল। ওকে, সো হ্যাঁ আমি জানি তোমরা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছো। সো আর তোমাদের ওয়েট করাবো না, আমি কিন্তু চলে আসছি। যেহেতু তোমরা জানো বিদ্যুৎ বিভ্রাট এখন খুব মারাত্মক একটা প্রবলেম সৃষ্টি করছে আমাদের জন্য, সেই জন্য হচ্ছে একটু আমাদের আসতে লেট হইলো। আমরা যদিও এখনো বিদ্যুৎ নাই, আমরা অন্য মাধ্যমে এসেছি ক্লাসে। যাই হোক, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ তোমরা কেমন আছো সবাই আমাকে জানাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের সাথে আজকে কিন্তু আমার লাস্ট ফাউন্ডেশন ক্লাস, তা আমি আশাবাদী তোমরা হচ্ছে আমাকে সর্বোচ্চ সাপোর্টটা আজকে করবে, ঠিক আছে? তোমাদের সাথে সাথে দেখতে দেখতে আমার 4টা ক্লাস কিন্তু হয়ে গেল। বিগত আমি 3টা ক্লাস তোমাদের সাথে নিয়েছি। আজকে যেহেতু আমার শেষ লাস্ট ক্লাস, তাই আমি হচ্ছে তোমাদের হচ্ছে আজকে দারুণ একটা ক্লাস দিতে যাচ্ছি, ইনশাল্লাহ উপহার দিতে যাচ্ছি। আশা করি তোমরাও আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে ইনশাল্লাহ। সবাই ক্লাসটা শেয়ার করে দিবে এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবে। অ্যাটলিস্ট সবাই একটা করে শেয়ার করবে, এতটুকু আমি বিশ্বাস রাখি এবং তোমাদের উপর আস্থা রাখি। ওকে, সো চলো, হ্যাঁ শিওর সবাই চলে আসো। আজকে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত প্রশ্নগুলো সেগুলি নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? ওকে, সো দেখো প্রথম প্রশ্নটা চলে আসছে। প্রথম প্রশ্নটা দেখো, এই তো প্রথম প্রশ্নটা হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অধীনে ছিল? 1, 2, 3, 4। এখানে দেখো দুইটা প্রশ্ন, দুইটা টপিকের প্রশ্ন এখানে এক হয়ে গেছে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অধীনে ছিল, আবার দ্বিতীয়ত সেক্টর যেটা মুক্তিযুদ্ধের একটা টপিক। তাহলে আমরা এখানে দুইটা টপিকের প্রশ্ন একসাথে পেয়ে গেছি, তাই না? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সব সময় মানে প্রত্যেকটা বছরই কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন করে, তাই এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সবসময় পড়িয়ে থাকবো ইনশাল্লাহ। সো তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই অ্যান্সার করে ফেলো। নাহিদ চৌধুরী বলছে 2, অর্থাৎ সে বলছে আচ্ছা 2 নাম্বার সেক্টরের কথা বলছে। মাহফুজুর রহমান আমরা দেখতে পাচ্ছি অনেককে মেনশন করে দিছ। ওরে বাবা, কম হইলো সে 100 জন থেকে। ও ওয়াও ভাই মাহফুজুর রহমান, আমি তোমার ডেডিকেশন দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছি। লাভ ইউ ব্রাদার, অনেক অনেক বেশি ভালোবাসা তোমার জন্য মাহফুজুর রহমান। সে কম হলেও 300-400 মানুষকে হচ্ছে মেনশন করে ফেলছে। আমি জাস্ট দারুণ। ওকে, তারপরে হচ্ছে নাহিদ চৌধুরী, ওকে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা নিহা বলছে 1 এর বি। তারপর হচ্ছে উর্মি রানী বলছে 2, রাকিব হোসেন বলছে 1। আচ্ছা, সামিয়া আক্তার বলছে 2 নাম্বার সেক্টর। মীর লাহাদ আহমেদ বলছে 2 নাম্বার সেক্টর। ভাই আর কত অপেক্ষা, লেকচার শীট কই? ইনশাল্লাহ লেকচার শীট খুব দ্রুতই পেয়ে যাবে, হোপফুলি 2 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আসো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অধীনে ছিল? দেখো 1 নাম্বার সেক্টর যেটা আমরা জানি সেটা হচ্ছে চট্টগ্রাম। সেটা হচ্ছে কোথায়? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে? অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা, সেই 3টা জেলা এবং চট্টগ্রাম আর ফেনী নদী ফেনী পর্যন্ত, হ্যাঁ ফেনী পর্যন্ত হচ্ছে 1 নাম্বার সেক্টর ছিল, ঠিক আছে? 1 নাম্বার সেক্টর ছিল এতটুকু। এবার আসো 2 নাম্বার। আমরা জানি এই যে ঢাকা কিন্তু হচ্ছে 2 নাম্বার সেক্টরের অধীনে ছিল। তোমাদের মুক্তিযুদ্ধ টপিকটা তোমরা সেই ক্লাস 1 থেকেই ধরতে গেলে তোমরা পড়ে আসছো, সেটা তোমরা সবাই জানো যে ঢাকা, তারপর হচ্ছে তোমার নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, ঢাকার যে উত্তরের কিছু অংশ সেগুলো কিন্তু হচ্ছে ঢাকাতে পড়ছে। আর ঢাকার উত্তরের অংশ কিছু, তারপর হচ্ছে তোমার টাঙ্গাইলের কিছু অংশ, ময়মনসিংহের এই পাশে কিছু অংশ, এগুলো কিন্তু 3 নাম্বার সেক্টরে ছিল। 4 নাম্বারে ছিল সিলেটের পূর্বাংশ, আর 5 নাম্বার ছিল সিলেটের পশ্চিমাংশ। 6 নাম্বারে ছিল রংপুর, 7 নাম্বারে রাজশাহী, 8 নাম্বারে খুলনা, 9 নাম্বারে বরিশাল, 10 নাম্বারে ছিল তোমার যে নৌ সেক্টর, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, আর 11 নাম্বার সেক্টর ছিল ময়মনসিংহে।
তো এগুলো আমরা ম্যাপের মাধ্যমে তোমাদেরকে পড়াবো, যেহেতু এটা মুক্তিযুদ্ধের একটা পার্ট, তাই সেখানে আমরা পড়াবো এটা ইনশাল্লাহ। আর এই যে 2 নম্বরে আমরা বলতেছি ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল, এইটা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নে আসে। তাহলে আমরা জানি ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তার মানে দেখছো কি ধরনের কোশ্চেনগুলো হয়। ঠিক এখন তোমার এইবার পরীক্ষা আসতে পারে রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল, তুমি যদি রাজশাহীতে পরীক্ষা দাও। চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল, তুমি যদি চট্টগ্রামে পরীক্ষা দাও, তাই না? সো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তোমার যেগুলো ঢাকায় বেশি জড়িত সেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, ঢাকায় মনে করো কোন কোন জিনিসগুলো নতুন হচ্ছে, কোন মেলা হচ্ছে, ঢাকায় হচ্ছে তোমার কোন কোন স্থাপত্য আছে, কোন কোন ভাস্কর্য আছে, সেগুলো কিন্তু এখানে আসার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে এখানে আর আমরা বিস্তারিত দেখছি না। এবার চলো আমরা হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা দেখি। চলো, 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কার সমাধি রয়েছে? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ঈসা খা, মুসা খা, ওসমান খা, ফজল গাজী। দেখি তোমরা অ্যান্সার করো সবাই সবাই। ওকে, হ্যাঁ এইগুলা ডিটেলস, এই ক্লাসগুলো কি ডিউ আইসি বেচে আবার হবে নতুন করে ডিটেলসে? হ্যাঁ হবে ইনশাল্লাহ, হবে। ওকে, ওয়াও, আমি দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করে দিছো, সবাইকে ভালোবাসা। আমি চাই আজকে লাস্ট ক্লাসে সবাই একটা করে হলেও শেয়ার দিবা, সবাই একটা করে, যেহেতু আজকে জুবাইর ভাইয়ের সাথে তোমাদের লাস্ট ক্লাস। আমি তোমাদেরকে অনেক মিস করবো যে এতদিন তোমাদের সাথে ক্লাস নিছি। সামনে হয়তো যারা আমাদের পেড বেসে ভর্তি হবা তাদের সাথেই ক্লাস নিব, তাদের সাথেই মজা করব, বাট তোমাদেরকে মিস করব। মাঝে মাঝে তোমাদের ফ্রি ক্লাস নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমি চাচ্ছি তোমরা আজকে লাস্ট ক্লাসটা অনেক বেশি স্মরণীয় করে রাখবে, অনেক অনেক বেশি শেয়ার করবে। ওকে, সো 2 নম্বরে কি অ্যান্সার করছে আমি একটু দেখে নেই। এমএসটি মিস্ট ওকে, আচ্ছা চলে গেল। মিস সানজানা আক্তার বলছে হ্যাঁ। ওকে, ওকে ওকে, তারপর হচ্ছে এত দ্রুত চলে যাচ্ছে। ওকে, নুসরাত খাতুন বলছে খ হবে, মুসা খা হবে। আচ্ছা, তারপর আর কে আছে দেখি। নাহিদ চৌধুরী বলছে মুসা খা, সুমাইয়া নওরিন বলছে মুসা খা। ওকে, হ্যাঁ ওকে, এটা মুসাখা হবে। তোমরা জানো যে এই মুসাখা আসলে কোথা থেকে আসলো, মুসাখা আসলে কে, সেটা যদি আমরা একটু ডিটেলস দেখতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া, আমার মতো পাপি কে কে আসো যারা 12 ভূঁইয়া বলতে একসময় বুঝতা 12 জন ভূঁইয়া। এরকম কেউ বুঝতা? এরকম কেউ বুঝতা কিনা? আবার পানিপথের যুদ্ধ বলতে এরকম কেউ ভাবতা কিনা যে যুদ্ধটা পানিপথে হইছে? এরকম কেউ আমার মতো এমন কোনো পাপি আছো যারা এই ধরনের চিন্তা করতা, মানে ছোটবেলায়? এখন তো সবাই জানো। তা আমি বেট করতেছি যে এখনো অনেকে মনে করো 12 ভূঁইয়া মানে 12 জন ভূঁইয়া, বাট বিষয়টা আসলে না। তুমি যদি একটু জানো যে 12 মানে হচ্ছে অসংখ্য, 12 মানে হচ্ছে কি অসংখ্য, আর ভূঁইয়া মানে হচ্ছে জমিদার। একটা ছোটবেলা মজার একটা কথা বলি, আমরা ছোটবেলা যারা ভূঁইয়া আছে তাদেরকে আমরা ভুয়া বুয়া বলতাম, মানে মজা করতাম। আমাদের সাথে অনেকে ছোটবেলা পড়তো না যে ভুইয়া, তো তাদেরকে আমরা ভুইয়া ডাকতাম না, বন্ধুদেরকে মেনলি তাদেরকে আমরা ভুয়া বুয়া বলে ডাকতাম। তো তখন তো আর জানতাম না যে ভুইয়া মানে আসলে কি। তো এখন আসলে বুঝি যে ভুইয়া হচ্ছে আগের যারা জমিদার ছিল তাদেরকে ভুইয়া বলতো। ঠিক আছে, তো এখন অবশ্যই তাদেরকে একটু রেসপেক্ট করি যে তারা আসলে জমিদারের বংশধর, তাদেরকে এখন আর ভুইয়াও ডাকি না, তাদেরকে বলি জমিদারের বংশধর। ঠিক আছে, তো এরকম একটু মজা করি। তো দেখো এইগুলোই আসলে আমাদের পড়া। তো এই যে 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া মানে হচ্ছে অসংখ্য জমিদার, 12 ভূঁইয়া মানে কি অসংখ্য জমিদার। ওকে, ও অ্যাঞ্জেল সানিয়া বলছে জি ভাইয়া, ইসাকার ছেলে মুসাকা। ওকে রাইট, হ্যাঁ পানিতি যুদ্ধে এমনই ভাবছি। রিফা সঞ্জিদা বলছে, এই রিফা সঞ্জিদা সে তো আমাদের আগের স্টুডেন্ট, ক্লাস করতেছে। ওকে, এমএসটি অপু আক্তার, মিস অপু আক্তার। ওকে জি, হ্যাঁ অনেকেই আমার সাথে ভাবতো, আমি কয়েকদিন আগেও ভাবতাম, তিথি বলছে। আচ্ছা, তো 12 ভূঁইয়া হচ্ছে অসংখ্য জমিদার। তোমরা জানো যে তাদের রাজধানী ছিল সোনারগাঁও, এবং হচ্ছে এই যে সোনারগাঁও নামটা রাজধানী, তাদের রাজধানী ছিল কে? কোথায়? সোনারগাঁও। এবং এই যে সোনারগাঁও নামটা কোথা থেকে আসছে? সোনারগাঁও হচ্ছে এই 12 ভূঁইয়াদের মূল নেতা ছিল ঈসা খা। এই ঈসা খার তোমার হচ্ছে বিবির নাম ছিল সোনা বিবি। তো এই সোনা বিবির নাম থেকে এই সোনারগাঁও নাম হয়েছে। তোমরা যে অনেকে বলো যে পুরুষরা আসলে মেয়েদেরকে, মানে হচ্ছে ছেলেরা মেয়েদেরকে সেভাবে ভালোবাসতে জানে না, তো দেখো ছেলেরা আসলে মেয়েদের জন্য। ওকে ওকে, তো বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে ক্লাসে এত বেশি মশগুল থাকি যে পড়ানোর সময় একদম পড়ার মধ্যে ঢুকে যাই। তো তোমাদেরকেও কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। যখন পড়াশোনা করো তখন শুধু পড়াশোনা, যেই জিনিসটা পড়তেছো সেখানেই মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তুমি যদি পড়াশোনার সময় তুমি যদি ভাবো আজকে ক্লাসে কি হয়েছে,
আজকে ওইখানে কি হয়েছে, আজকে তোমার ওই বান্ধবী কোথায় ঘুরতে গেছে, আগামীকাল তুমি কি করবে। তুমি যদি পড়ার সময় এইভাবে বিভিন্ন ধ্যানে চলে যাও, আমি জানি তোমরা অনেকেই আছো যারা পড়াশোনার সময় শুধু চোখ দিয়ে পড়ো, মুখ দিয়ে উচ্চারণ করো, কিন্তু তোমাদের মন থাকে অন্য জায়গায়। তো এরকম করলে কিন্তু আলটিমেটলি পড়াশোনা তোমাদের মাথায় মানে ওইভাবে ক্যাচ করতে পারবা না। তো এই যে একটু আগে দেখো আমি পড়াশোনা এত বেশি মশগুল হয়ে গেছিলাম তোমাদের পড়ানোতে যে আমি আর কমেন্ট দেখার প্রয়োজন বোধ করি নাই। ঠিক আছে, তো যাই হোক আমাদের ওয়েবসাইটে যখন ক্লাস হবে তখন কিন্তু এই ধরনের সমস্যা হবে না, তখন এগুলো সব ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন তো ক্লিয়ার, এখন তো ক্লিয়ার। তো এই যে বলতেছিলাম 12 ভুইয়া, 12 মানে হচ্ছে অসংখ্য, 12 মানে হচ্ছে অসংখ্য, আর ভুইয়া মানে হচ্ছে জমিদার। ঠিক আছে, আমরা যেটা বলতাম যে ভুইয়াকে ভুয়া রাখতাম, তো তারপর থেকে যখন আমি জানতে পারছি যে ভুইয়া মানে আসলে জমিদার, তারপর থেকে আমি আর কাউকে ভুয়া ভুয়া ডাকি নাই। মানে আমার ছোটবেলার যে বন্ধু বান্ধব ছিল যারা, তারপর থেকে ওদেরকে আমি ডাকি জমিদারের নাতি বা জমিদারের বংশধর ডাকি। ঠিক আছে, তো এই যে 12 ভুইয়া তাদের মূল নেতা ছিল আসলে কে, তাদের মূল নেতা ছিল ঈসা খাঁ। এই ঈসা খাঁর ছেলেই ছিল, ঈসা খাঁর ছেলেই ছিল মুসা খাঁ। তো এই মুসা খাঁকে হচ্ছে ইসলাম খাঁ, যিনি হচ্ছে বাংলার প্রথম সুবেদার, সে ইসলাম খান পরাজিত করে, এবং তার যখন মৃত্যু হয় তখন তার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ওইখানেই হচ্ছে তাকে সমাধি দেওয়া ছিল। তো সেখানে একটা মসজিদও নাম আছে মুসা খাঁ মসজিদ, তোমরা গেলে দেখতে পাবা। তো এই যে সোনারগাঁও, আর এই যে ঈসা খাঁর যেই তাদের যে 12 ভূঁইয়াদের রাজধানী সেখানেই সোনারগাঁও ছিল। যে ঈসা খাঁর যে ওয়াইফ তার নাম ছিল সোনা বিবি, তার নামেই কিন্তু সোনারগাঁও রাখা হয়েছে। ঠিক আছে, তো বউকে ভালোবেসে আসলে দেখো একটা এলাকার নাম করে দিছে, যেমন শাহজাহান তাজমহলের নামও রাখছে, তাজমহলের নামে একটা মহল বানাইছে। ঠিক আছে, তো এই ছিল এটাই। এখানে পরবর্তীতে আমরা আরো কিছু হচ্ছে সমাধি দেখব, যেমন একটু আগে আমি তোমাদের বলছি এই যে তিন নেতার মাঝার, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলে ক্লাসে একজন ভুইয়া আছে, তাই নাকি? ক্লাসে ভুইয়া কেউ আছে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো। স্যার উল্টা পাল্টা না বকে ক্লাসটা, আচ্ছা এটা কি? মোহাম্মদ শাহরিয়ার বাপ্পি শিমুল, স্যার উল্টা পাল্টা না বকে ক্লাসটা করান। আচ্ছা মাঝে মাঝে হয় এরকম কিছু আসলে। তো আমি মনে হয় খুব সম্ভবত তোমরা এখানে ছিলে যে 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে সেটা আমি বলছি মুসা খাঁ এবং ঈসা খাঁর ছেলে মুসা খাঁ, যাকে হচ্ছে মীর জুমলা পরাজিত করে, এবং পরাজিত করার পরে ইসলাম যে মুসা খাঁকে পরাজিত করে ইসলাম খাঁ, এবং তারপর হচ্ছে মুসা খাঁর সমাধি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে একটা তার নামে মসজিদও আছে। ঠিক আছে, ওকে। তারপরে দ্বিতীয় আমরা যেটা পেলাম যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার, সেই তিন নেতার মাজারে কিন্তু হচ্ছে একজন এই তিন নেতার মাজারে আসলে কারা কারা আছেন, তাদের সমাধি হচ্ছে একে ফজলুল হক, তারপর হচ্ছে খাজা নাজিমউদ্দিন, তারপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই একে ফজলুল হক যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবক ছিলেন, তারপর হচ্ছে একে ফজলুল হক কি করছেন, তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ইডেন কলেজের প্রতিষ্ঠাতা, যিনি হচ্ছে ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যিনি হচ্ছে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তারপর হচ্ছে খাজা নাজিমউদ্দিন, যিনি পুরো পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিলেন। তারপর হচ্ছে তিনি ঢাকার নবাব পরিবারের সন্তান ছিলেন, অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর হচ্ছে সোহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানুষপত্র, যিনি হচ্ছে অবিভক্ত বাংলার শেষ ও সর্বশেষ মুখ্যমন্ত্রী, এবং যিনি হচ্ছে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি কিন্তু এই আমাদের যে অবিভক্ত বাংলা সেটাকে ধরে রাখার জন্য সেটার প্রচেষ্টাও করছিলেন। ঠিক আছে, ওকে। কোনটাতে দেখো তো, ও আচ্ছা এটা, ঠিক আছে। তো আমি আবারও এটা বললাম। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এই যে তিন নেতার মাঝার, এই তিন নেতার মাঝার তুমি পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে কি বলে যেই দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বরের পাশে ঢাকা গেট, যেটা মীর জুমলা করছে 1660 সালে, সেটার পাশেই তুমি এই তিন নেতার মাজার দেখতে পাবে, এবং এটার যে হচ্ছে ভাস্কর তিনি হচ্ছে মাসুদ আহমেদ। ঠিক আছে, তারপরে তুমি পাবে এই যে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে মসজিদ, সেই মসজিদের পাশেই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। এখানে যাদের সমাধি আছে, কাজী নজরুল ইসলামের এখানে সমাধি আছে। তোমরা জানো কাজী নজরুল ইসলাম বলছিল মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন তিনি হচ্ছে মসজিদের আজান শুনতে পান, এই কথাটা তিনি বলছেন। কাজী নজরুল ইসলাম আছেন, তারপরে জয়নুল আবেদিন আছেন, জয়নুল আবেদিন আছেন, তারপরে আরো শিল্পী আছেন, তারপরে হচ্ছে পাশাপাশি কামরুল হাসান, এবং হচ্ছে তোমরা জানো শহীদ উসমান বিন হাদি, হ্যাঁ ওসমান বিন হাদিও কিন্তু এখানে আছেন। তো এখানে তাদের হচ্ছে কবর আছে, তোমরা এটা হয়তো অনেকেই জানো, তাই না? ওকে, সো কামরুল হাসান, আচ্ছা এটা কামরুল হাসানটাও লিখে দেই, কামরুল হাসান
যিনি হচ্ছে আমরা জানি যে আমাদের যে জাতীয় প্রতীক এবং যে জাতীয় হচ্ছে পতাকা এই দুইটার ডিজাইনার তিনি, এবং হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, তারপরে জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, তাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ, সেই সেন্ট্রাল মসজিদের সামনেই তাদের হচ্ছে এই সমাধি রয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি আছে, তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো যে একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী, এবং তোমরা জানো যে আরো একজন ব্যক্তি আছে শহীদুল্লাহ, সেই শহীদুল্লাহ হল, সেটার পাশেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমাধি আছে। তো সেগুলো ইনশাল্লাহ আমরা আমাদের যে ফুল ক্লাস হবে সেখানে ইনশাল্লাহ আমরা পড়িয়ে থাকবো। ঠিক আছে, সবাই কি শেয়ার করে দিছো? ওকে, আমি একটু দেখতে চাই সবাই শেয়ার করে দিবে। আমি খুব, আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল, আমরা চাচ্ছিলাম খুব ভালো একটা ক্লাস হবে, কিন্তু আসলে বিদ্যুতের এত এত সমস্যা যে আমরা ক্লাসটা একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের সাথে 406 জন আছে, আমি জানি এই 406 জন একটা করে শেয়ার করলেও আমাদের 400টা শেয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এই যে এত সমস্যা আমাদেরকে, এত এত সমস্যা আমাদের পিছনে লেগে আছে, বিদ্যুৎ নাই, তারপরে হচ্ছে ইন্টারনেট নাই, তারপর আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তো এত এত সমস্যার মাঝেও আমরা যেভাবে প্রতিকূলতার সাথে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, আমি আশাবাদী তোমরাও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে সকল শত শত প্রতিকূলতা, সেই প্রতিকূলতা পেরিয়ে তোমরা একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ। এখন তুমি বলবা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার প্রতিকূলতা কি? প্রথমত হচ্ছে তোমার আর্থিক প্রতিকূলতা, তুমি যে অনেক অনেক বই কিনবা, তুমি যে হচ্ছে একটা কোনো প্ল্যাটফর্মে, যেমন আমাদের এডুকেশনে 4000 টাকার ডিওবি ইউনিট কোর্সে ভর্তি চলতেছে, এখন 4400 টাকা খুব সম্ভবত, বা 350 টাকায় ভর্তি চলতেছে, কিছুদিন পরে সেটা 4500 টাকা হয়ে যাবে। তো একটা আর্থিক এখানে আছে। তারপর হচ্ছে তুমি যে যারা ঢাকায় আছে তাদের কিন্তু থাকা খাওয়া, এটা সবচেয়ে বড় যে সমস্যা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিজের মধ্যে আত্মবিশ্বাস, এবং এই 3 মাস নিজেকে পড়ার মধ্যে ডুবিয়ে রাখা, এই যে নিজের সাথে নিজের আমিত্বের সাথে যুদ্ধ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকূলতা, যেটা সবাই পারে না। দেখো, আমি চাইলে আজকে বলতে পারতাম যে বিদ্যুৎ নাই, এসি নাই, আমি কেন গরমে ক্লাস নিব, আমি কিন্তু করতেছি না। কেন? যাতে করে ভাইয়া তুমি এই ক্লাসটা করতে পারো, তুমি যেন একটু যেন তোমার উপকার হয়। তো সেই জিনিসটা তোমরাও কিন্তু করতে পারো। তুমি দেখবা পড়ার সময় কারেন্ট নাই, তুমি দেখবা এখন তোমার পড়ার মুড নাই, তারপরে তোমাকে পড়তে হবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, একটা ভালো সাবজেক্টে চান্স পাইতে চাও, তাহলে শত শত প্রতিকূলতার বিপরীতে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ওকে। সো সবাই, আমি আশা করি যে তোমরা ইনশাআল্লাহ সবাই ক্লাসটা শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখন আবার সমস্যা করতেছে। ওকে, ওকে, ঠিক আছে। আসো, তারপরের কোশ্চেনটা আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হলো কি কি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, দেখছো? আমি যখন ছিলাম তখন কোন প্রশ্নটা আসছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি সেটা আমি দেখাবো, বাট এইটা আগে দেখি কে কে পারো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন, আচ্ছা আগে আমি তোমাদেরকে এটা দেখাই। ওকে, এই যে এইটা আমার সময় পরীক্ষা আসছিল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এই প্রশ্নটা আসছিল, 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। আগে এই প্রশ্নটা এইটা আগে আসছিল, তাহলে এইটার আগে উত্তর দাও, দেখি কে কে পারো, আমি দেখবো কে কে পারো। আমাদের সমাধিও এখন হবে, আচ্ছা কি লিখছো, আমাদের সমাধিও এখানে হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আচ্ছা ঠিক আছে, ওইটা আমাদের এক সিনিয়র ভাই, তিনি এই কথাটা বলছেন, যদিও মজা করে বলছেন। আচ্ছা যাই হোক, ওকে। সো সবাই অ্যান্সার করে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে ভাই। তুমি 3 মাসে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, মেমোরাইজিং পার্ট মানে যেই হচ্ছে বিরোচন পার্ট, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, মেমোরাইজিং পার্ট, জিকের বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, সাম্প্রতিক, এত কিছু পড়বা 3 মাসে। তাইলে ভাই তোমাকে তো পরিশ্রম করতে হবেই। মিনিমাম মিনিমাম প্রত্যেকদিন তোমাকে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও। আর যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 500 বা ভালো সাবজেক্ট চান্স পাইতে চাও, তাহলে মিনিমাম তোমাকে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। তবে প্রস্তুতিটা হইতে হবে অনেক বেশি স্ট্র্যাটেজিক এবং অনেক বেশি তোমার হচ্ছে স্মার্ট প্রস্তুতি হইতে হবে। শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, তুমি গাধার মতো পরিশ্রম করলেই হবে না, তোমার সেই পরিশ্রমটা হইতে হবে স্মার্ট একটা প্রিপারেশন। আর সেই স্মার্ট প্রিপারেশন কিভাবে নিতে হয় সেটাই কিন্তু আমরা দেখাবো আমাদের ক্লাসগুলোতে। তোমার সব কিছু পড়াশোনা লাগবে না, তোমার সব টপিক পড়া লাগবে না, কোন টপিক পড়তে হবে, কোন টপিকের কোন গুরুত্বপূর্ণ তথ্য পড়তে হবে সেটা কিন্তু আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, ওকে ভাইয়া, আগেই তো অ্যান্সার বলে দিয়েছেন। হ্যাঁ, আমি অ্যান্সার বলে দিছি। ওকে, তাহলে এটা কি হবে, 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে, সেটা হচ্ছে 3টা। এইবার বলো কোন 3টা, এবার বলো কোন 3টা। দেখো,
আমি যখন 2000 এসএসসি 2020 সেশন, তো আমি যখন 21 সালে পরীক্ষা দিছি, সরি 2021, তো এখানে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তো 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, তো সেটাই বলে ফেলতেছিলাম। তা আমি হচ্ছে 2020 ব্যাচের স্টুডেন্ট। তো 2021 সালে আমরা যখন পরীক্ষা দিছি তখন এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল, মানে এর আগের প্রশ্নটা পরীক্ষায় আসছিল। তার পরের বছরই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা ডিরেক্ট কপি করে নাই, ডিরেক্ট কপি না করে এই প্রশ্নটা দিছে। এবার দেখো যে কি প্রশ্ন দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টা অনুষদ কি কি? কলা, কলা বিজ্ঞান ওয়াইন, কলা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, কলা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। আচ্ছা, এই দুইটা এক হয়ে গেছে। এখানে আমি একটা দিয়ে দিই, কলা আইন ও সামাজিক বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, এটা দিতে পারি আমরা, কলা বিজ্ঞান ও বাণিজ্য। এবার বলো কোনটা হবে উত্তর। ওকে, সৌরভ বলছে ক হবে, শারমিন আক্তার বলছে এ হবে, তোপা সাহা বলছে 4-এর খ, সে বলছে কলা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। ওকে, এই তিনটা ওকে। উম্মে রুমনা নায়ন বলছে ডি, তিথি বলছে ক। ওকে, দেখো এখন আমরা কয়টা কয়টা অনুষদ দেখি। যেমন এখন কিন্তু কয়েকটা অনুষদ, যেমন একটা হচ্ছে কলা অনুষদ, তারপর হচ্ছে বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসা অনুষদ, তারপর চারুকলা অনুষদ। কিন্তু তখন কিন্তু 3টা অনুষদ মাত্র ছিল। কি কি ছিল তখন? ছিল কলা ছিল, বিজ্ঞান ছিল, আইন ছিল। তো এখন কিন্তু আইন অনুষদ একসাথেই, বাট ওইটা কিন্তু হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞানের মধ্যে চলে আসছে, ঠিক আছে। আর আগে কিন্তু বাণিজ্য বলতে কোনো বিভাগ ছিল, কোনো অনুষদ ছিল না। বাণিজ্য বলতে কোনো অনুষদ কিন্তু ছিল না। তখন সামাজিক বিজ্ঞানও ছিল না, তখন ছিল কলা বিজ্ঞান আইন, কলা বিজ্ঞান আইন, ঠিক আছে। ওকে, এবার আসো, এই যে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল। তো তোমরা যারা এখানে পড়াশোনা করতে চাও তোমাদেরকে অবশ্যই কিন্তু অবশ্যই 120-এর মধ্যে 100+ বা কোনো কোনো ক্ষেত্রে সেটা 105 হয় না নর্মালি, মানে 100-এর মধ্যে 120-এর মধ্যে তোমাকে হচ্ছে 100 পাইতে হবে এরকম। বা তোমাকে যে কয়জন চান্স পায় তার মধ্যে 1 থেকে 80 সিরিয়ালের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। নর্মালি 1 থেকে 80 বা 85-এর মধ্যে থাকলে তবেই হচ্ছে আইন পাওয়া যায়, ঠিক আছে। তো তোমরা যারা ডিপার্টমেন্ট অফ লতে পড়তে চাও তোমরা এটা দেখতে পারো। আর এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের, আমিও সামাজিক বিজ্ঞান অনুষদের, সেখানের একটা ছবি। আমিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তোমরা জানো। তো এটা হচ্ছে সেই সামাজিক বিজ্ঞান অনুষদের যে একটা ভবন, হ্যাঁ, সেটার একটা ছবি, ঠিক আছে। তো তোমরা চান্স পাইলে আশা করি তোমরা এইভাবে ছবি তুলবা। যদিও তখন আমি নুব ছিলাম, নতুন নতুন ফার্স্ট ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, সেই আবেগে একটা ছবি তুলছিলাম। তো তোমরাও আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তোমরা এইভাবে ছবি তুলবা, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার থেকে 7 ইয়ার বড়, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা তো জানো আমিও কিন্তু জেনজি, আমিও কিন্তু তোমাদের সাথে খুব একটা বেশি বড় না, তা আমিও জেনজি, ঠিক আছে। তোমাদের সাথে আমার কিন্তু সম্পর্ক মানে হচ্ছে বয়সের দূরত্ব খুব একটা বেশি না, ঠিক আছে। তোমরা তো জানো আমার বয়স খুবই কম, আমি সুইট 16-এ আছি, আমার মনের বয়স 16 বছর, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমরা দেখে ফেললাম। তারপরে আসো, এই যে একটা হল। এবার আমাদেরকে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে প্রথম যখন 1921 সালে, আমরা জানি 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, তোমরা জানো। সেখানে কয়টা হল ছিল প্রথম? সেটা তো আমি বললাম যে হল ছিল 3টা। একদম প্রথমে হল ছিল 3টা। কি কি হল জানো? হল ছিল শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল। শহীদুল্লাহ হলের পূর্ব নাম ছিল ঢাকা হল। শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল, সরি শহীদুল্লাহ, সলিমুল্লাহ, আর হচ্ছে তোমার হল, জগন্নাথ হল। এই 3টা প্রথম হল ছিল। জগন্নাথ হল হচ্ছে শুধু যারা অমুসলিম শিক্ষার্থী তাদের জন্য। আর অনুষদ ছিল 3টা, যে অনুষদ মাত্র 3টা বললাম, কলা, আইন, বিজ্ঞান, ঠিক আছে। অনুষদ ছিল 3টা, এবং তোমার হচ্ছে বিভাগ ছিল 12টা। বিভাগ ছিল 12টা। এই যে এটা দেখতে পাচ্ছ সলিমুল্লাহ হল, এটা তো এই যে সলিমুল্লাহ হল, এটাকে বলা হয় জামাই হল। দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম খুব 2 তলা ভবন, একদম দেখলে একটা রাজপ্রাসাদের মতো মনে হয়, তাই না? এটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। এখানে মাঝে দিয়ে হচ্ছে করছিল যে তোমার হচ্ছে এখানে আর কোনো স্টুডেন্ট নতুন করে অ্যালটমেন্ট দিবে না, বরাদ্দ দিবে না, বাট পরবর্তীতে আবার দেওয়া হয়, এখন থেকে আবার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে হচ্ছে তোমরা এই হলটা দেখতে পাবে, খুব সুন্দর একটা হল, ঠিক আছে। ওকে, বাকিগুলো আমার হলটা আমি দেখাইলাম না, আমি বিজয় 71 হলে থাকি, তোমরা গুগলে গিয়ে দেখে ফেলবা যে বিজয় 71 হলটা কেমন। বলা সবচেয়ে উঁচু এবং খুব সুন্দর একটা হল বিজয় 71 হল, গেলে দেখতে পাবা, ঠিক আছে, টুইন টাওয়ারের মতো। ওকে,
আজকের টপিকের নাম কি ভাইয়া? আজকের টপিকের নামই ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে তুমি 1 থেকে 2টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবাই। এই যে আমি যেই প্রশ্নগুলো সলভ করাচ্ছি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে? ওকে, তারপরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ধীরেন্দ্রনাথ দত্ত, মাওলানা মোহাম্মদ আকরাম খা, আবুল হাসিম, নওয়াব আলী চৌধুরী। দেখি এটা কে কে পারো। এইগুলা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন, ঠিক আছে? আমি কিন্তু এগুলো তৈরি করি না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে। গ্যাস নাই, কারেন্ট নাই, আচ্ছা ওকে, দেখি কে কে অ্যান্সার করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার? তোমরা কি সবাই শেয়ার করে দিছো? আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করছো। ওকে, সবাই একটু সুন্দর করে একটু রিয়েক্ট দিয়ে দাও। ভাইয়া ক্লাস নিচ্ছি, সবাই একটু সুন্দর করে একটা লাভ রিয়েক্ট। কেউ আবার হাহা রিয়েক্ট দিও না ভুলেও, ঠিক আছে? হাহা রিয়েক্ট কিন্তু ভুলেও দিবা না, সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে? তো এই বিদ্যুতের জন্য আমরা অলরেডি একবার ক্লাসটা হচ্ছে চেঞ্জ করছি, আমাদের আবার কেটে লাইভ ক্লাস কেটে আবার আসতে হইলো, কোনো সমস্যা নাই। তারপরে কিন্তু এই যে যেমন দেখো, আমি চাইলেই বলতে পারতাম যে আজকে আর আমি ক্লাস নিব না, তো সেখানেও কিন্তু আমি গরমের মধ্যে ক্লাস নিচ্ছি যাতে করে তোমরা ক্লাসটা করতে পারো। তো তোমাদেরকে আবারও বলতেছি যে এত এত প্রতিকূলতা তোমাদের মাঝে আসবে, এই প্রতিকূলতা যেভাবেই হোক তোমাকে ওভারকাম করতে হবে। শত প্রতিকূলতাকে ওভারকাম করেই তবেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ঠিক আছে? কোনো জিনিস একদম সহজে হয় না, কোনো জিনিসই বিনামূল্যে হয় না, ঠিক আছে? ওকে, আচ্ছা, মোহাম্মদ সেলিম বলছে 5-এর ডি, নওয়াব আলী চৌধুরী। জারা ইসলাম বলছে ডি হবে। তারপরে হচ্ছে মোহাম্মদ সেলিম বলছে ডি হবে। ওকে, তারপরে হচ্ছে নুসরাত জাহান নওরিন বলছে ডি হবে। আবু বকর বলছে ক হবে। আচ্ছা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যাদের গুরুত্ব অনেক বেশি তার মধ্যে দুইজন ব্যক্তি আছে, আমি তাদেরকে একটু দেখাই। এই যে এই দুইজন ব্যক্তি দেখো, একজন হচ্ছে নবাব সলিমুল্লাহ, যিনি ঢাকার নবাব পরিবারের সন্তান, নবাব সলিমুল্লাহ, এবং আরেকজন হচ্ছে নওয়াব আলী চৌধুরী। এখন এই যে নবাব সলিমুল্লাহ কে ছিল? এই নবাব সলিমুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রস্তাবক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রস্তাবক ছিল, প্লাস তিনি জমি দান করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করেন, ঠিক আছে? তারপরে তার নামে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে, নবাব সলিমুল্লাহ হল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা হাসপাতাল হিসেবে এটা ইউজ করা হইতো, ঠিক আছে? এটা কিন্তু হাসপাতাল হিসেবে ইউজ করা হয়েছিল, ঠিক আছে? তোমরা হয়তো জানো। তো এই যে নবাব সলিমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর এই যে নওয়াব আলী চৌধুরী, তিনি কিন্তু তোমরা জানো যে তিনি হচ্ছে নাথান কমিশনের একজন সদস্য ছিল। চারজন মুসলিম ছিল সেখানে 13 জনের মধ্যে, সেই 13 জনের মধ্যে তিনি একজন সদস্য ছিল, নাথান কমিশনের সদস্য। তিনি একজন প্রস্তাবক ছিল এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিনেট ভবন আছে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটা সিনেট ভবন আছে। সেই সিনেট ভবনটা দেখবা, এই যে দেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, এটার নাম কি দেখা? নবাব আলী চৌধুরী সিনেট ভবন, ঠিক আছে? এবং এটার ভিতরটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এটার ভিতরটা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছ? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পাবা রেজিস্ট্রার ভবনের পিছনে কিন্তু এই সিনেট ভবন, এবং এখানে অনেক বড় বড় বা গুরুত্বপূর্ণ কাজগুলা এখানে হচ্ছে হয়, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ? এগুলা পরিণতিতে পড়ছিলাম, রাইট? ওকে, সো এই জিনিসগুলাই কিন্তু পরীক্ষায় আসে। এই যে নবাব সলিমুল্লাহ দেখতে পাচ্ছ, দেখো এখন তোমরা বলবা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটা কিভাবে হইলো? এটা আমরা একটু পরে ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তারপরের কোশ্চেনগুলো আমরা দেখি। দেখো, এই যে কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এইটা অ্যান্সারটা করো দেখি। তাইলে আমি হচ্ছে একদম প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠা হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা তোমাকে জানতে হবে, সেটা একটু পরে আমি ইন ডিটেলসে বলবো। তাইলে এটা অ্যান্সার করো দেখি। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? আচ্ছা, তোমরা যারা এখনো জানো না, আমাদের ডিইউ আইসিইউ ব্যাচে কিন্তু অলরেডি 3000-এর অধিক শিক্ষার্থী প্লাস ভর্তি হয়ে গেছে।
প্রায় 4000-এর কাছাকাছি। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট যারা মানবিকের আছো তোমাদের জন্য আসন আছে 1744টা, তার মধ্যে 1700-র মধ্যে থাকলে অনেকেই পাবা না, সেখানে কিছু কোটার বিষয় টিষয় আছে। তো অবশ্যই তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে 1100 থেকে 1200-এর মধ্যে থাকতে হবে, অথবা তুমি যদি ভালো সাবজেক্টে চান্স পাইতে চাও অবশ্যই তোমাকে 500-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তবেই তুমি ভালো সাবজেক্টগুলো পাবা। এবং তুমি যদি দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 3 মাস, এই 3 মাসে পরিশ্রমটা তোমাকে আসলে কতটা স্মার্ট বা কতটা স্ট্র্যাটেজিক ওয়েতে নিতে হবে। তো সেই জন্য কিন্তু অনেকেই মনে করে আমি নিজে নিজে বাসায় পড়বো, হ্যাঁ, যারা অনেকেই নিজে নিজে বাসায় পড়ে চান্স পায়, এটা খুব সত্যি কথা। আবার অনেকেই সেটা পারেন না, অনেকেই সেটা পারে না, যেমন আমি নিজেও পারতাম না। আমার কাছে মনে হইতো যে বাসায় আসলে নিজে পড়াশোনা হয় না, হ্যাঁ, মানে আমার কোনো টার্গেট নাই। লাইক আমরা যেমন এখানে যখন ক্লাস নেই, ক্লাসের পরে হচ্ছে পড়া দেই, পড়া দেওয়ার পরে সেটা পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়ার পরে যেগুলো ভুল থাকে বা যেগুলো ডাউট থাকে সেগুলো আমরা সমাধান করে দেই। তো এত করে একটা স্টুডেন্ট কি হয় নিজে পড়ার ইচ্ছা না থাকলেও আমাদের সাথে ক্লাস করলে পরীক্ষা দেওয়ার কারণে হইলেও সে আসলে পড়াশোনা করে। এরকম তোমাদের মধ্যে অনেকেই আছে, আমি নিজেও এরকম একজন পাজি, ঠিক আছে। তো কেউ আমাকে ধরে বসে না বসালে আমার পড়াশোনা হয় না, ঠিক আছে। তো এরকম অনেকেই আছো যাদের জন্য আসলে এই কোর্সটা দরকার, আমি মনে করি খুব বেশি দরকার। তুমি যদি এই কোর্সটা করো তোমার পড়াশোনা কেমন হবে, কোন বিষয়গুলো তোমাকে অবশ্যই মাস্টার হইতে হবে, যেগুলোর উপর যে টপিকগুলো অবশ্যই জানা থাকতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শিখাবো ডিওয়াইসিও ব্যাচে, ঠিক আছে। সো যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তোমরা অ্যান্সার করছো অনেকেই, আমি একটু পানি খেয়ে নেই, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমরা মাত্র 12টা কোশ্চেন সলভ করব, সো একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, সো কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? আমি একটু যদি অ্যান্সারগুলো দেখি। ওকে, রুকায়া আক্তার বলছে এ বি হবে, লর্ড মিন্টু লর্ড কার্জন। সম্রাট বলছে খ, নুসরাত বলছে খ, জারিন তাসনিম বলছে গ, অর্থাৎ সে বলছে লর্ড হার্ডিঞ্জ। ওকে ওকে, আচ্ছা, অনেক কিছু বলছো। দেখো ব্রিটিশ ভাইসরয় এটা ছিল লর্ড হার্ডিঞ্জ। এটা কে ছিল? লর্ড হার্ডিঞ্জ ছিল। লর্ড হার্ডিঞ্জ কিভাবে? দেখো বিষয়টা হচ্ছে এমন, এটার একটা ইতিহাস আছে, এটার একটা কি আছে? ইতিহাস আছে। যেমন 1905 সালে কি হইলো? 1905 সালে হইলো বঙ্গভঙ্গ। দেখো ইতিহাসটা একটু ভালো করে মনে রাখো। 1905 সালে বঙ্গভঙ্গ হইলো, মানে বাংলা ভাগ হইলো। তো ভাগ হওয়ার ফলে যারা পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যবর্তী হিন্দু শ্রেণী তারা এটার বিরুদ্ধে আন্দোলন করলো। তার পরিবর্তে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হইলো, তাই না? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এই 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হইল তখন একে ফজলুল হক, তারপরে হচ্ছে নওয়াব আলী চৌধুরী, তারপরে হচ্ছে সলিমুল্লাহ, তারা হচ্ছে লর্ড হার্ডিঞ্জকে বললেন 1912 সালে তারা এই তিনজন ব্যক্তি এটার ক্ষতিপূরণ হিসেবে, এই যে বাংলাদেশে একটা বঙ্গভঙ্গ হইলো, ঢাকা রাজধানী হইলো, তারপরে আবার বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হইলো, এতে করে আমাদের যারা পূর্ববঙ্গে আছে তাদের একটা ক্ষতিপূরণ হইলো না? তো সেটা তো একটা ক্ষতিপূরণ দরকার, মানে ক্ষতি হইলো সেটা একটা ক্ষতিপূরণ দরকার। তো তারা এই তিনজন বিশেষ ব্যক্তি তারা ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় চাইলো, যেটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইটার বিপরীতে লর্ড হার্ডিঞ্জ 1912 সালে ঢাকায় আসেন। 1912 সালে লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। কি করেন? লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। সেই ঢাকায় এসে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা কমিশন গঠন করেন। সেই কমিশনের নাম কি? নাথান কমিশন। নাথান কমিশন। সেই রবার্ট নাথান এটা প্রধান ছিল, একজন ব্রিটিশ। সেই নাথান কমিশন এটা প্রতিষ্ঠা হয় 1912 সালে। প্রতিষ্ঠা কবে হয়? 1912 সালে প্রতিষ্ঠা হয়। আর এটা সদস্য কয়জন হয়? এটা সদস্য হয় 13 জন। এই 13 জনের মধ্যে 4 জন ছিলেন মুসলিম। এই 13 জনের মধ্যে কয়জন ছিল মুসলিম? 4 জন ছিল মুসলিম। এবং এই 13 জনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকেও থাকার জন্য এখানে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, ঠিক আছে। তারপরে এটা রিপোর্ট দেওয়া হয়, 1913 সালে। 1913 সালে এটা রিপোর্ট দেওয়া হয় এবং এইটা রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1920 সালে করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1920 সালে করা হয়। এবং 1920 সালের ডিসেম্বরে যে লরেন্স ডান্ডার্স, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন,
মানে তিনি তখনকার সময় এই এলাকার হচ্ছে তোমার ইয়ে ছিলেন, কি বলে, গভর্নর ছিলেন। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি তিনি সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য হন, তো তেমনি তিনি গভর্নর ছিলেন লরেন্স ডান্ডার্স, এই জন্য তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য। তাহলে ঢাবির প্রথম আচার্য কে ছিলেন? প্রথম আচার্য ছিলেন লরেন্স ডান্ডার্স। আমরা শুধু ডান্ডাস লিখলাম, লরেন্স ডান্ডাস। তো এই ব্যক্তি মানে তখন তিনি ছিলেন, তো এই লর্ড হার্ডিঞ্জ তখন এটা গঠন করে দেন। তারপরে এর পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1920 সাল হয়। তখন 1912 সালে যখন এটা করা হয়, তারপরে হচ্ছে তোমার স্যাডলার কমিশন গঠন করা হয় 1917 সালে। স্যাডলার কমিশন গঠন করা হয় 1917 সালে গঠন করা হয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধের কারণে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়, যখন 1912 সালে এটা প্রতিষ্ঠা করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের কারণে হচ্ছে অনেক বেশি দেরি হয়ে যায়। পরবর্তীতে এই যে তোমার হচ্ছে যার কথা বললাম যে নওয়াব আলী চৌধুরী, পিডিএফ তে চলে গেছে না, নোট না, লাইভ আছে? সিরিয়াসলি না, আবার দেখা যাবে কোনটা? ওকে, কোথায়? না না না, এত নিচে না। এখানে ছিলাম। তোমাকে সবাই আসো লাইভে? এখন হচ্ছে কারেন্ট, এতক্ষণ কারেন্ট ছিল না, তাহলে আসো যে এতটুকু বললাম। আচ্ছা, তো এইভাবেই কিন্তু পরবর্তীতে 1921 সালে আমরা 1921 সালে তারপরে আমরা কি পাইলাম? 1921 সালে হচ্ছে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পাইলাম। এই যে কত সালে? 1921 সালের 1 জুলাই। 1921 সালের 1 জুলাই হচ্ছে ঢাবির প্রতিষ্ঠা, তাই না? ঢাবির প্রতিষ্ঠা হয়, এটা মনে রাখবা। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে। ওকে, আচ্ছা, ওকে, আমাদের সাথে অনেকেই আছো। আচ্ছা, দেখে ভালো লাগলো, যারা হচ্ছে এখনো হাল ছেড়ে দাও নাই। তো এই ব্যক্তি হচ্ছে সেই লর্ড হার্ডিঞ্জ। এই ব্যক্তি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, দেখতে পাচ্ছ, লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, এই লর্ড হার্ডিঞ্জই কিন্তু তোমার তোমার হচ্ছে বঙ্গভঙ্গ রদ করছিল। তিনি কি করছিল? বঙ্গভঙ্গ রদ করেন। বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে। ঠিক আছে, বাট বঙ্গভঙ্গ রদের ঘোষণা আবার কে করছে বলতো? বঙ্গভঙ্গ রদের ঘোষণা, এই ঘোষণা কিন্তু আবার করেন রাজা পঞ্চম জর্জ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখনও রাজা ছিল রাজা পঞ্চম জর্জ। এটা একটু মনে রাখবা যে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ, আর বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তার অনেক অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি মেনলি নাথান কমিশন গঠন করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। ঠিক আছে, ওকে। এতটুকু ক্লিয়ার হইলে ডান লিখো। এতটুকু ক্লিয়ার হইলে ডান লিখো, দেখি কে কে বুঝতে পারছো। হ্যাঁ, রাজা পঞ্চম জর্জ। ওকে,
ওকে, ঠিক আছে। তারপরে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করে কত সালে? 1972, 73, 74, 76? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত দ্রুত। হ্যাঁ, হ্রদের ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। 8 আওয়ার্সের পর থেকে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আই এডুকেশন অ্যাপ ঢুকতে পারতেছি না কেন? হ্যাঁ, 8 ঘন্টা একটু আমাদের আপডেট করার কাজ চলতেছে, 8 ঘন্টা পরে আবার ঢুকতে পারবা। 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট প্রতিষ্ঠা হয়েছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফাইনাল কাজটা 1920 সালে হয়ে গেছে, ঠিক আছে। এবং 1920 সালে ডিসেম্বরই কিন্তু তোমার যে প্রথম উপাচার্য পিজে হার্টগ, তাকে কিন্তু হচ্ছে 1920 সালে ডিসেম্বরই হচ্ছে তোমার তোমার হচ্ছে উপাচার্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অ্যাক্ট তৈরি করা হয়েছে। আর 1921 সালের 1 জুলাই পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ বঙ্গভঙ্গ রদ, না না ভাইয়া, বঙ্গভঙ্গ করেন মানে বাংলা ভাগ করছেন লর্ড কার্জন, কিন্তু বঙ্গভঙ্গ রদ মানে বঙ্গভঙ্গ রদ মানে বঙ্গভঙ্গটাকে বাতিল করে আবার দুই বাংলা এক করে দিছেন লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। ওকে ওকে, তাসনিম ইসলাম বলছে 1974, জারিন তাসনিম বলছে 1976, এমএসটি অপু আক্তার বলছে 1976, উর্মি রানী বলছে 1976। আচ্ছা, দেখি অ্যান্সার করতে থাকো, আমি দেখি কারটা হয়। আচ্ছা, তোমরা তো অনেকে বলছো 1976, তাহলে কাজী নজরুল ইসলাম মারা গেছে কবে বলো তো? ওকে, আচ্ছা দেখো, আমরা কয়েকজনেরটা একটু দেখি। জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, তারপর হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। এই তিনজন পাইছে হচ্ছে তোমার 1936 সালে ডিলিট, ঠিক আছে। ডিলিট মানে ডক্টরেট অফ লিটারেচার। আর 1955 সালে পাইছিল একে ফজলুল হক, ফজলুল হক 1955 সালে পাইছে, ঠিক আছে। 1955 সালে পাইছিল ফজলুল হক, ঠিক আছে। 1955 সালে কে পাইছে? ফজলুল হক পাইছিল। আর তোমার হচ্ছে এই যে কাজী নজরুল ইসলাম তখন পাইছে, কাজী নজরুল ইসলাম পাইছে 1974 সালে, কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে তোমার কি বলে শহীদুল্লাহ, এই যে শহীদুল্লাহ, শহীদুল্লাহ। তারপর হচ্ছে কুদরতি খোদা, কুদরত ই খোদা, মোতাহের হোসেন, তারা পাইছিল 1974 সালে, তারা পাইছিল 1974 সালে, ঠিক আছে। 1974 সালে তারা পাইছে। এগুলা ডিলিট, এটা মনে রাখবা। কাজী নজরুল ইসলাম মারা গেছে 1976 সালে, মানে 1974 সালে তিনি ডিলিট পাইছে, তার 2 বছর পরে কাজী নজরুল ইসলাম নিজেই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। মানে উনি মারা গেছে, তাহলে উনি মারা যাওয়ার 2 বছর আগে এই 1974 সালে তিনি হচ্ছে ডিলিট পাইছেন, ঠিক আছে। 1974 সালে তিনি ডিলিট পাইছেন, এটা মনে রাখবা, ঠিক আছে। কুদরতি খোদা, ডান। ও, 2007 সালে পাইছিল ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস 2007 সালে। মাহাথির মোহাম্মদও পাইছিল, ওকে, বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ যদি আসে পরীক্ষায়। তাহলে আমরা দেখলাম জগদীশ চন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তারা পাইছে 1936 সালে, ফজলুল হক পাইছে 1955 সালে, কাজী নজরুল ইসলাম পাইছে 1974, শহীদুল্লাহ পাইছে 1974, কুদরতি খোদা পাইছে 1974, আর 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ ওকে, আচ্ছা এগুলো আমি তোমাদেরকে ইন ডিটেলস আবার আমাদের যে ফুল ক্লাস হবে, আমাদের ডিউ আইসিইউ ব্যাচে যখন ক্লাস হবে তখন আরো বিস্তারিত পড়াবো, তখন কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে ওকে, এই ডিলিট ডিগ্রি না, এটার মানে হচ্ছে দেখো ডিলিট না, এটা হবে ডিলিট, ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার, ডক্টরেট অফ লিটারেচার, ডিলিট কোনো ইয়ে নাই, ঠিক আছে। এটা হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার, এটাকেই সংক্ষেপে
ডিলিট বলে। এখানে এখানে একটা ডট হইতো, আমাদের টাইপার হয়তো ভুলে দেয় নাই, ডিলিট হবে, ঠিক আছে। ওকে, ডিলিট। ওকে, তারপর আসো তারপরে কোশ্চেনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? এইবার এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। কেন আসবে? কারণ আমরা খুব শীঘ্রই 2027 সালের জানুয়ারিতে সমাবর্তন পেতে যাচ্ছি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিজ্ঞান মেলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন হয়, যখন ডাকসু হয়, তখন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো এইবার যেহেতু 2027 সালের জানুয়ারি মাসে একটা সমাবর্তন অনুষ্ঠিত হবে, তোমরা জানো যে কয়েক বছর পর পর সমাবর্তন অনুষ্ঠিত হয়। যেমন লাস্ট 53তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে, তারপর এখন 2027 সালে আবার হবে। তার মানে 23, 24, 25, 26 মানে 4 বছর পরে হইতেছে, ঠিক আছে। সো সমাবর্তন কিন্তু প্রত্যেক বছর হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 4-5 বছর পর পর হয়। সো 54তম সমাবর্তন সামনে হবে। সো এটা এবার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? দেখি কে কে পারো। খুব শীঘ্রই। এই তো তাসকিয়া তাবাসসুম সবাইকে মেনশন করে দিছে, থ্যাংক ইউ। মোহাম্মদ রনি বলছে 8-এর এ, অর্থাৎ সে বলছে 1923। রত্না খানম বলছে 8-এর ক। ঈশা জিয়ন বলছে 1924। হিলারি জেরিন বলছে 1923 সাল। স্যার পিডিএফ একবারও পাই না। পিডিএফ পাও না? আচ্ছা আমি দেখি বলে দিব। আর পিডিএফ না পাইলেও সমস্যা নাই, এগুলো তো জাস্ট আমরা সংক্ষেপে কোশ্চেন সলভ নিচ্ছি। খুব শীঘ্রই আমরা যখন হচ্ছে এই মাসের শেষের দিকে হচ্ছে আমরা কি করব, এই তো আর কিছুদিন পরে হচ্ছে আমরা আমাদের ডিওআইসিও ব্যাচের কোর্স একদম ফুললি ভাবে শুরু করে দিব, ঠিক আছে। হয়তো 2-2.5 মাসের মধ্যে তোমাদের কোর্স শেষ করে দিব, এবং প্রত্যেকটা টপিকের উপর আমরা 3 থেকে 4টা করে ক্লাস নিব। তুমি যদি দেখো, তুমি যে অফলাইন ক্লাস করো, অফলাইন ক্লাসে 3 থেকে 4টা টপিক নিয়ে একটা ক্লাস করায়, আর আমরা একটা টপিকে 3 থেকে 4টা ক্লাস নিব। তার মানে প্রত্যেকটা তথ্য আমরা লিখিয়ে লিখিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে ছবির সাহায্যে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, যেটা তুমি অন্য কোথাও পাবা না, ঠিক আছে ইনশাল্লাহ। তো এবার আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে, ঠিক আছে। আর এটা মনে রাখবা, স্বাধীনতার পর প্রথম হয় 1999 সালে। 1999 সালে এটা হওয়ার কথা ছিল 1975 সালের আগস্ট মাসে, 15 আগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু তোমার ওই দিন শেখ মুজিবুর রহমান এটার গেস্ট হিসেবে থাকার কথা ছিল, যেহেতু তিনি তখন রাষ্ট্রপতি, তো তিনি তো এটার আচার্য, তো সেই দিন হচ্ছে তাকে হত্যা করার কারণে সেদিন হচ্ছে এটা হয় নাই। তো এই জন্য মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় 1923 সালে, স্বাধীনতার পর প্রথম হয় 1999 সালে, এবং শেষ সমাবর্তন হয়েছিল 2022 সালে। হ্যাঁ, এটা খুব সম্ভবত 53তম, ঠিক আছে। আর 54তম হবে, বা সামনে নেক্সট, আচ্ছা সামনে হবে না লিখে আমি লিখি নেক্সট সমাবর্তন হবে 2000, এটা তোমাদের এখনই পড়তে হবে না, নেক্সট হবে 2027 সালে, 2027 সালের জানুয়ারিতে, 2027 সালের জানুয়ারিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে সমাবর্তন। সমাবর্তনের ইংরেজি কি জানো তোমরা? কনভোকেশন। ওই যে দেখো না, ওই দিন কি করে, ওই দিন হচ্ছে এক ধরনের গাউন, কালো এক ধরনের গাউন পরে, মাথায় ক্যাপ পরে, তারা হচ্ছে যারা গ্রাজুয়েটেড হইলে তারা হচ্ছে সবাই একসাথে আনন্দ করে, ছবি টবি তোলে, তাই না? তো ওইটাই হচ্ছে কনভোকেশন, যেটাকে আমরা বলি সমাবর্তন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ক্লাস শুরুর অপেক্ষায় আছি, তিথি ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হবে। এই যে এইটা হচ্ছে আমাদের ডাকসু, এটা হচ্ছে আমাদের কি ডাকসু, যেটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। তোমাদের একটা মজার কথা বলি, এই যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ওইখানে হচ্ছে তোমরা জানো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সংসদে আছে, তার মধ্যে তুমি দেখবা অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং তুমি দেখো যারা একদম বড় বড় লেভেলের নেতা থেকে শুরু করে, বড় বড় আমলা থেকে শুরু করে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় দেখবা তুমি লিডিং পজিশনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, তখন তোমার ব্যাপারটাই অন্যরকম হবে। যে এটা অনেকে বলবে যে আমি হয়তো আজাইরা মোটিভেশন দিচ্ছি, বাট নো, ইটস ট্রু। তুমি নিজেই দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা একটা দেশের জন্ম দিছে। এই কথাটা কেন বলে? কারণ হচ্ছে 1971 সালে যখন যুদ্ধ, 1952 সালে যখন ভাষা আন্দোলন হইলো, তখন কারা রক্ত দিছিল? মানে আন্দোলনটা শুরু হয়েছিল কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে তুমি যদি দেখো 1954 সালে যুক্তফ্রন্ট গঠনে কিছু যে 21 দফা ইশতেহার সহ আরো কিছু, 1962 সালে শিক্ষা আন্দোলন, তারপরে 1966 সালে 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালে যে মুক্তিযুদ্ধ,
1990 সালের গণ অভ্যুত্থান, 2024 সালের যেই জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় কিন্তু লিড দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইটস ট্রু। সো এইখানে আসলে তুমি দেখবা যে তোমার সারাউন্ডিংটাই অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে ডাকসু, এই ডাকসু হচ্ছে তোমার বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ বা মিনি সংসদ বলা হয়, এবং এইটা গঠিত হয়েছে তোমার গঠিত হয়েছে তোমার 1924 সালে। এটা গঠিত হয় কবে? 1924 সালে। এবং প্রথম ডাকসু কিন্তু 1924 সালে হয়। প্রথম ডাকসু কিন্তু 1924 সালে হয়, ঠিক আছে? প্রথম ডাকসু 1924 সালে হয়েছে। এখানেই মেনলি ডাকসুর সবকিছু বসে, যেটাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, এটাকে বলা হয় ডাকসু, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আবার সাউন্ড আসতেছে না, উকিলরা পরে ভাইয়া শুনতেই ভালো লাগছে। শুধু শুনতে ভালো লাগলে হবে না ভাইয়া, পড়াশোনা করতে হবে। ওকে ওকে, ঠিক আছে। তারপর আসো, এই দেখো জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসে নাই, কিন্তু সামনে আসতে পারে, একটা পরীক্ষা এটা আসছিল। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত বলো? এটা কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আসছিল। 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত? 7 মার্চ ভবন কোথায় অবস্থিত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছিল। এটা কেন আসছিল? কারণ একটা রোকেয়া হল, তোমরা জানো রোকেয়া হল অনেকের মানে হচ্ছে অনেকেই হয়তো চিনো রোকেয়া হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি হলের নাম না শুনলেও রোকেয়া হলের নাম অনেকেই শুনবা। তো তোমাদের সুফিয়ান ভাইয়া যেখানে ছবি দেয়, যেটা সামনে দাঁড়ায় ছবি দেয়, তো সেই রোকেয়া হল, এটা একটা মেয়েদের একটা ঐতিহ্যবাহী হল। তো সেই হলের মধ্যেই একটা বিল্ডিং করে সেটার নাম দেওয়া হয়েছিল তোমার 7ই মার্চ ভবন। সেটা খুব সম্ভবত 2022 সালে না 23 সালের জন্য পরীক্ষায় আসছিল, 7ই মার্চ ভবন কোন হলে। এইবার জুলাই শহীদ স্মৃতি ভবন, সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেটা কোন হলের মধ্যে হয়েছে? সেটা শেখ মুজিব হলের মধ্যে হয়েছে। শেখ মুজিব হলে একটা নতুন বিল্ডিং হয় 11 তলা, সেইটাই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ স্মৃতি ভবন নাম দেওয়া হয়, ঠিক আছে? আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হল, এবং এইটার মধ্যে এই যে নতুন 11 তলা বিল্ডিংটা করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ভবন। জুলাই শহীদ স্মৃতি ভবন, ঠিক আছে? না, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না, এটা আমি তোমাদেরকে হচ্ছে ডাইভার্ট করার জন্য দিছি, ঠিক আছে? ওই যে আরেকজনের নাম জানে, দেখো একজন বলছে সুফিয়ান ভাইয়ার হল, হ্যাঁ ফরিদা ইয়াসমিন এসে বলছে সুফিয়ান ভাইয়ার হল। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখি, এই যে টিএসসি, এটাকে বলা হয় টিএসসি, ঠিক আছে? যেটা হচ্ছে টিচার স্টুডেন্ট সেন্টার, যেখানে শিক্ষক এবং হচ্ছে তোমার যারা স্টুডেন্ট তারা একসাথে বসে আর কি। তো এই টিএসসি, এখানে দেখবা যে হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্ট তারা বসে আড্ডা দেয়, চা খায়, কাপলরা বসে, মানে এখানে বসলে অনেক কিছু দেখতে পারবা, ঠিক আছে? মানে এখানে দেখবা গান বাজনা বা সবকিছুই এখানে হয়, ঠিক আছে? মানে এটা শুধু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, তবে যারা বহিরাগত তারাও যেতে পারে। তোমরা হয়তো অনেকেই গেছো টিএসসি তে, সো এটা অন্যরকম একটা জায়গা। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে হচ্ছে এখানে প্রায় বসবা, সো এটা অন্যরকম একটা ব্যাপার, ঠিক আছে? এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বসে না, মানে দেখবা যে অনেকেই টিএসসি তে আসে, বিশেষ করে শুক্রবারে এখানে জায়গায় পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়, ঠিক আছে? সো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখানে একটা মনুমেন্ট আছে, গ্রিক মনুমেন্ট। এখানে একটা মনুমেন্ট আছে, গ্রিক মনুমেন্ট, ঠিক আছে? এগুলো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে খুব শীঘ্রই আমাদের যে ডিওয়াইসি ব্যাচের ক্লাস হবে সেখানে পড়াবো, ঠিক আছে? ওকে ওকে, তারপর আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য আমি বলছি লরেন্স ডান্ডাস, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মানে কি আমি একটু ভেঙে দেখাই। উপাচার্য মানে হচ্ছে উপযোগ আচার্য, মানে আচার্য তো হয় আমরা জানি বাংলাদেশের যে রাষ্ট্রপতি তিনি সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়, ঠিক আছে? বা যেটাকে ইংলিশে আমরা বলি চ্যান্সেলর, আর বাংলায় বলি আমরা বিসি। আর এটার যে পরের পদটা উপাচার্য, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে প্রধান হচ্ছে বিসি, আর ওইভাবে প্রধান হচ্ছে উপাচার্য মানে আচার্য, ঠিক আছে? আর এই যে উপাচার্য, তাকে ইংলিশে বলে ভাইস চ্যান্সেলর বা সংক্ষেপে বলে ভিসি, ঠিক আছে?
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এফ রহমান, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, ডক্টর মাহমুদ হাসান, বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। কে কে পারো দেখি? রত্না খানম বলছে 10-এর ক, প্রিন্স সিয়াম বলছে 10-এর ক, তারপর হচ্ছে মারিয়াম রেফা বলছে 10-এর বি। ওকে ওকে, জাকারিয়া ইবনে কাউসার বলছে স্যার এ এফ রহমান, তানহা বলছে এন্স এ। ওকে, দেখো এটা শুধু বাঙালি না, তিনি তিনি একই সাথে প্রথম বাঙালি, প্রথম উপমহাদেশের, প্রথম উপমহাদেশীয় এবং একই সাথে প্রথম মুসলিম, একই সাথে প্রথম মুসলিম, এই তিনটাই পরীক্ষায় আসে। প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? প্রথম উপমহাদেশীয়, মানে যে উপমহাদেশ তিনটা ছিল, দেশ ছিল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটা দেশের মধ্যে উপমহাদেশীয় এবং প্রথম মুসলিম ভিসি কে ছিল? ঠিক আছে, উপাচার্য। আর আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম স্টুডেন্ট, প্রথম শিক্ষার্থী হিসেবে বিসি, প্রথম শিক্ষার্থী হিসেবে বিসি ছিলেন মোয়াজ্জম হোসেন, মোয়াজ্জম হোসেন। এবং ভাষা আন্দোলনকালীন সময় তিনি ছিলেন, ভাষা আন্দোলনকালীনও তিনি ছিলেন, ভাষা আন্দোলনকালীনও তিনি ছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় ছিলেন আবু সাইদ চৌধুরী, মুক্তিযুদ্ধের সময় বিসি ছিলেন আবু সাইদ চৌধুরী। ঠিক আছে, আরো অনেক বিসি আছেন, যেমন এই যে ডক্টর মাহমুদ হাসান, তার ভাই যে জাকির হোসেন ছিলেন, এই জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর মাহমুদ হাসানের ভাই ডক্টর জাকির হোসেন। ঠিক আছে, এগুলা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়ব। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, স্যার এ এফ রহমান, এই যে স্যার এ এফ রহমানের নামে কিন্তু একটা হল আছে, এই যে দেখতে পাচ্ছ এফ আর হল। ঠিক আছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি বলা যায় সবচেয়ে ছোট হল। তো এটা হচ্ছে এএফআর হল। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুক্তি ও গণতন্ত্র তোরণ, সেই মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে নীলক্ষেতে যেটা বড় করে দেখবা, সেই এটা দিয়ে ঢুকলেই প্রথম যে হলটা পাবা সেটা হচ্ছে এএফআর হল, সেটা হচ্ছে এএফআর হল। ঠিক আছে, ওকে, ডান ডান। বিসি কি? বিসি তো বললাম ভাইস চ্যান্সেলর, মানে হচ্ছে উপাচার্য, উপাচার্য, ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, ওকে। আমার একটা প্রশ্ন, সবাই আগে থেকে কিভাবে জানে? আমি তো প্রথম জানতেছি, শিখতেছি আমি। আচ্ছা, এই যে তোমাদের মনে প্রশ্ন যে তুমি মাত্র শিখতেছো, মাত্র জানতেছো, বাকিরা আগে থেকেই জানে, তার মানে বাকিরা কিন্তু হচ্ছে তোমার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে ফেলছে। ইভেন আমার এমন অনেক বন্ধু বান্ধব ছিল যারা তোমার হচ্ছে সেই কলেজ লাইফের ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকেই তারা জিকে বই কিনে জিকে পড়তো। আর আমি যদিও একটু লেট করে ফেলছি, আমি হচ্ছে সেকেন্ড টাইমে শেষ দিকে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। ঠিক আছে, তারপরও আমার এমন অনেক বন্ধু আছে যারা হচ্ছে তোমার এই যে 3-4 মাস সময় ছিল, ওই সময় পরিশ্রম করেও বা প্রস্তুতি নিয়েও চান্স পাইছে। তাহলে এইটা ভাবার কোনো কারণ নাই, যারা আগে থেকে জানে শুধু তারাই চান্স পাবে। বাট এইটার মধ্যে তুমি এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে তারা অলরেডি তোমার থেকে অনেক বেশি জানে। এখন যদি তারা 10 ঘন্টা পড়ে, তোমার তাহলে 12 ঘন্টা পরে তাদের থেকে আগায় থাকতে হবে। অথবা আমরা যেগুলা ক্লাসে পড়াবো সেগুলা সেও যেমন পড়বে, তুমিও পড়বে। সে হয়তো আগে থেকে জানতো, তুমি এখন নতুন করে জানবা, তোমাকে অবশ্যই এখন পরিশ্রমটা বেশি করে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি তুমি তাদেরকে ভিট করতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে 1700 জন, 1700 জনের মধ্যে তুমি যদি একদমই নুব হও, তাহলে তুমি বুঝো তোমার অবস্থানটা কোথায়। মিনিমাম 10 থেকে 20,000 স্টুডেন্ট আছে যারা আগে থেকেই পড়াশোনা করতেছে। সো তুমি তোমার অবস্থানটা তখনই বুঝতে পারবা যখন তুমি আমাদের এখানে ক্লাস করবা এবং পরীক্ষাগুলা দিবা, তখনই তুমি তোমার মেরিট দেখে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ পারবা ভাইয়া, পারবা, ইনশাল্লাহ পারবা। যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও তাহলে অবশ্যই পারবা। দেখো আমি আবার বলি, আমাদের এখানে ক্লাসগুলো হবে খুব সুন্দর করে লিখিয়ে। তুমি যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের জন্য প্রিপারেশন, তুমি সবগুলাতে ক্লাস নিয়ে দেখো, আমি তোমাকে বাজি ধরে বলতে পারি যে এডুকেশনের যে ক্লাস, ইংলিশের জন্য মহসিন স্যার, মোহামিনুল স্যার, বাংলার জন্য সুফিয়ান স্যার,
তারপর হচ্ছে তোমার স্বর্ণ ভাইয়া, তাদের উপরে কেউ নাই। জিকে নিয়ে আমি বলতেছি না, কারণ এটা যেহেতু আমি পড়াই, আমার ইভালুয়েশনটা, আমার অ্যাসেসমেন্টটা তোমরা করবা, সেটা নিয়ে আমি বলতে চাই না। কিন্তু বাংলায় তুমি যারা আছে, আমাদের সুফিয়ান ভাই, স্বর্ণ ভাই, ইংলিশ, তারপরে মহসিন স্যার, মোহামিনুর স্যার, এরা এক একজন হচ্ছে বস টিচার। তুমি এদের ক্লাস করো আর অন্য প্ল্যাটফর্মে গিয়ে ক্লাস করো, তাইলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবা। ইভেন আমরা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মজার বিষয় হচ্ছে এটা, তুমি অন্যান্য জায়গায় গেলে দেখবা এমন কিছু প্ল্যাটফর্ম আছে যারা মাত্র আজকে 2 বছর 3 বছর যাবত পড়ায়, এবং যাদের বয়সও খুবই ছোট। আমি বলতেছি না তারা পড়াইতে পারে না, বাট আমাদের একটা 120 জনের প্রতিষ্ঠান, এখানে যেভাবে সার্ভিসটা পাবা, প্রত্যেকটা সাবজেক্টে 2 থেকে 3 জন 4 জন করে টিচার আছে। প্রত্যেক টিচার যার যার জায়গায় পারফেক্ট এবং হচ্ছে দক্ষ, খুবই দক্ষ। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমাদের এই যে নবাব স্যার 20 বছর যাবত পড়াচ্ছে, তোমাদের সুফিয়ান স্যার 16 বছর যাবত পড়াচ্ছে, তোমাদের মহসিন স্যার 15 বছর যাবত পড়াচ্ছে। তাহলে বুঝো তুমি এখান থেকে কি মানে ইয়াটা পাবা, আউটপুটটা পাবা। আচ্ছা, এবার আসো, এইটা হচ্ছে আমাদের লীলা নাগ। লীলা নাগ, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, ডাবির প্রথম মহিলা শিক্ষার্থী, ডাবির প্রথম ছাত্রী লীলা নাগ, ঠিক আছে তিনি। এবং তিনি হচ্ছে ইংরেজি বিষয়ে অনার্স করছিলেন। তিনি ইংরেজি বিষয়ে অনার্স করছিলেন। এটা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী কে ছিলেন, লীলা নাগ। আর এই যে ইনি এনার নাম জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী কে বলতো, দেখি এটা কে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। এবং একটা হিন্টস দেই, ইনি কিন্তু গণিত বিভাগে পড়াশোনা করছেন। কোন বিভাগে? গণিত বিভাগে। মানে এমনি মেয়ে মানুষ, মাথায় অনেক প্যাচ থাকে, তার উপরে আবার পড়ছে গণিতে, আরো বেশি প্যাচ। তো আমাদের কাজী নজরুল ইসলাম, যখন তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষার্থী, যিনি হচ্ছে বাহিরে পড়াশোনার জন্য গেছেন, তো এবং তিনি হচ্ছে যখন বাহিরে যান পড়াশোনা করার জন্য, তখন কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে একটা কবিতা লিখছিলেন, বর্ষা বিদায়। তাকে নিয়ে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছেন, কি? বর্ষা বিদায়। তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের কাছে একজন বর্ষা। বর্ষা কি একটা স্বতন্ত্র ঋতু না? তো কাজী নজরুল ইসলাম তাকে একটা স্বতন্ত্র ভাবে দেখতে, এবং তার পার্সোনালিটিটাকে ওইভাবেই মানে হচ্ছে ফুটিয়ে তুলছেন। এই যে ইসরাত জাহান বলছে ফজিলাতুন্নেসা জোহা, ফজিলাতুন্নেসা জোহা। তোমরা অনেক কিছুই জানো আমি দেখতেছি। ফজিলাতুন্নেসা জোহা, যিনি হচ্ছে প্রথম মুসলিম ছাত্রী, প্রথম মুসলিম ছাত্রী। এবং প্রথম নারী শিক্ষক ছিলেন করুণাকণা গুপ্তা, যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতার বেথুন কলেজে চলে গেছিলেন, কলকাতার একটা কলেজে চলে গেছেন। যাই হোক, সেগুলা সবগুলা লাগবে না, যেগুলা দরকার সেগুলাই কিন্তু আমি তোমাদের পড়ায় দিচ্ছি, ঠিক আছে? ওকে। সত্যেন্দ্রনাথ বোস ছিলেন, এগুলা আর এখন লাগবে না। ওকে, সো আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু অলরেডি অনেকক্ষণ টাইম হয়ে গেছে এবং আজকে অনেক প্রেসার হয়েছে আমাদের উপর, তাই না? সো এই যে ডিউ আইসিইউ ব্যাচ, আমি একটু তোমাদেরকে বলে দিই, তোমরা এখনো যারা ভর্তি হও নাই, কেউ কি আসো এখনো ভর্তি হও নাই, আমাকে একটু জানাও। এই যে ডিউ আইসিইউ ব্যাচ, এখানে তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 150+ ক্লাস পাবা। অনেকে দেখি এটা ভুল করে, ওরা ভাবে যে এখানে মনে হয় শুধু 150টা ক্লাস দিলেই শেষ, বাট না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি 150টা+ ক্লাস পাবা। ইভেন রিটেন, আমাদের বাংলা ইংরেজি রিটেন কোর্সও এখানে পাবা। এরপর তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে আল্লাহ না করুক কেউ চান্স পায় নাই, তারপরে সে যদি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, সে আমাদের রাবি কোর্স পাবে, যেখানে ফুল রাবির প্রস্তুতি নেওয়া হবে। তারপরে আবার যদি কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেয় অপশন হিসেবে, সেখানেও আমরা ফুল কোর্স পড়াবো। তারপরে গুচ্ছের জন্য ফুল কোর্স নিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নিব, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, সাস্ট যেটা সিলেটে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলার জন্য ক্লাস দিলে সর্বমোট, মানে তোমার চান্স পাওয়ার আগ পর্যন্ত সর্বমোট 500+ ক্লাস হয়ে যাবে। এক্সাম 500+ এক্সাম হয়ে যাবে, মানে একটা কোর্সে তুমি সবকিছু পাবা। টপিক ভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক মাসিক পরীক্ষা, ফাইনাল মডেল টেস্ট, স্পেশাল গাইডলাইন ক্লাস, ডিসকাশন গ্রুপ, সব লিখিত কোর্স, রাবিউ চবি কোর্স, এগুলা সব কোর্স পাবা মাত্র এখন মনে হয় 4000, এটাই তো আপডেট হবে এখন 4500 টাকা বা 4350 টাকা খুব সম্ভবত। এবং এখানে কিন্তু আমাদের ক্লাস, এই যে 25 তারিখে আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ হবে, এবং 28 তারিখ থেকে খুব সম্ভবত আমাদের ওরিয়েন্টেশন, 29 তারিখে হয়তো আমাদের ফুল কোর্স শুরু হয়ে যাবে। মানে হাতে আর সময় একদমই নেই। এখন প্রায় 4000 মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, আর আর অল্প কিছুদিন আমরা ভর্তি নিব, তারপর হয়তো আর ভর্তি নিব না, ঠিক আছে? ওকে, তাহলে আমি আবারও বলতেছি ভাই,
ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে তুমি তোমার নিজেকে চিনতে পারবা। তোমার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তুমি ভালো গান গাও, তুমি ভালো নাচতে পারো, তোমার ভালো অ্যাক্টিং স্কিল আছে, প্রত্যেকটা জায়গায় তোমার ইমপ্রুভ করার সুযোগ আছে। বিশ্বাস না হলে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বড় ভাইরা আছে তাদেরকে জিজ্ঞেস করো, যদি আমার কথাগুলা একটু বেশি অতিরঞ্জিত মনে হয়, ঠিক আছে? বা তোমরা নিজেরাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয় কি। আমি এতটুকু বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমার কেরিয়ারে সব পাওয়া যাবে না, বাট হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তুমি তোমার যে কেরিয়ার সেটাকে আরো ভালো কিছু করার জন্য তুমি এক ধাপ আগায় যাবা, এটাই। ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করে ফেলতেছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আমাদের ডিওআইসিও ব্যাচের যে কোর্স, সেখানে কোর্সে দেখা হবে ইনশাল্লাহ। এবং মাঝে মাঝে হয়তো ফ্রি ক্লাস নিব, মাসে 1-2টা, তখন আবার দেখা হবে। বাট আমি অবশ্যই চাইবো তোমরা আমাদের কোর্সে আসো ইনশাল্লাহ। এখানে তো ক্লাসগুলো ভালো করে নিতে যেটুকু নিতে পারছি, ইনশাল্লাহ আমাদের ফুল কোর্সে দেখবা কিভাবে ক্লাসগুলো নেই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, যারা এখনো ভর্তি হও নাই, হ্যাঁ শীট পাবা, এখনো যেহেতু ক্লাস শুরু হয় নাই, সো কয়েকদিনের মধ্যে শীট পাওয়া যাবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের প্রেস থেকে চলে আসছে অনেকগুলো শীট, জাস্ট এখন আমরা তোমাদেরকে পাঠাবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।